স্যার আমরা আরো 5 মিনিট দেখি স্যার। বাকিরা আসবে? স্যার 2 সেকশনে 31 জন জয়েন করছে স্যার, আরো তো বাকি আছে। আচ্ছা আসুক, অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে তো, ওরা আসুক। আচ্ছা, স্টেবিলিটি থিওরি। গত ক্লাসে হচ্ছে আমরা ইরর অ্যানালাইসিস পড়ছিলাম, ঠিক আছে? একটা সিস্টেমের মধ্যে কয় ধরনের ইরর থাকতে পারে বা কি কি সিস্টেম টাইপ অনুযায়ী হচ্ছে আমরা ইনপুটে কেমন ধরনের সিগন্যাল দিলে ইররের ভ্যালুটা কেমন আসে, এবং হচ্ছে ইরর কনস্ট্যান্ট তিনটা ছিল, সেই ইরর কনস্ট্যান্ট তিনটা মান হচ্ছে আবার কোন কোন ইকুয়েশন দিয়ে বের করে সেটা দেখছিলাম। তো এখন আসে হচ্ছে স্টেবিলিটি থিওরি। স্টেবিলিটি থিওরি মানে হচ্ছে আমাদের সিস্টেমটা স্টেবল কিনা সেটা হচ্ছে ডিফাইন করবে। হ্যাঁ, তো স্টেবিলিটি থিওরি প্রয়োজন কেন প্রয়োজন? যে আমাদের সিস্টেম, যে কোনো সিস্টেমই হচ্ছে আমরা ডেভেলপ করব, ওই সিস্টেম স্টেবল হওয়াটা ম্যান্ডেটরি। বা হচ্ছে মোটামুটি যদি হচ্ছে দেখা যায় যে যদি সিস্টেম যদি আনস্টেবল থাকে তাহলে তো ওই সিস্টেম দিয়ে হচ্ছে আমরা প্রপার কাজ করতে পারবো না। ঠিক আছে? যেমন মনে করেন আমি একটা হচ্ছে এই পাত্র নিলাম, হ্যাঁ, এরকম একটা বক্স। এই বক্সের জায়গাটা হচ্ছে খালি। তো বক্সের মধ্যে হচ্ছে আমি একটা বল রাখলাম, পাতলা হচ্ছে একটা বেলুন টাইপ বল আছে। এখন কেউ যদি হচ্ছে উপর থেকে বাতাস দেয়, ফোর্স দেয়, তাহলে এই বলটা কি করবে? নড়াচড়া করবে। নড়াচড়া করবে, একটা সময় দেখা যাবে ফোর্সের পরিমাণ যদি খুব বেশি দেওয়া হয় তাহলে বলটা একটা সময় দেখা যাবে যে এই পাশ দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। তো মোটামুটি অনেকক্ষণ যাবত দেখা যাবে বলটা এখানেই হচ্ছে নাড়াচাড়া করতেছে, মানে হচ্ছে এই ঘর থেকে বের হচ্ছে না, লুপ থেকে বের হচ্ছে না। তো তখন আমরা বলতে পারবো আমি যেই হচ্ছে লুপটা তাকে দিয়ে দিলাম বা যে পাত্রটার মধ্যে বলটা রাখলাম, এই পাত্রটাকে যদি হচ্ছে আমরা একটা সিস্টেম বলি, ঠিক আছে? এই পাত্রটাকে যদি হচ্ছে আমরা সিস্টেম বলি তখন আমরা বলতে পারবো যে সিস্টেম থেকে এই বলটা বের হতে পারতেছে না, মানে হচ্ছে সিস্টেমটা স্টেবল অবস্থায় আছে। বাট আমি যদি পাত্রটা এরকম একটা কার্ভ শেপ দেই, এইখানে যদি বলটা রাখি, তাহলে আগের তুলনায় অল্প পরিমাণ বাতাস দিলেই হচ্ছে সে এখান থেকে নড়ে যাবে বা এই পাশ দিয়ে বের হয়ে যাবে, এই বলটা হচ্ছে বের হয়ে যাবে। অথবা আমার যদি এরকম হয় যে এরকম শেপের একটা আমাদের সিস্টেম আছে, এর মাথায় আমি হচ্ছে বলটা রাখতেছি, ঠিক আছে? যেটা হচ্ছে ব্যালেন্স অবস্থায় মনে করলেন আছে। তো এখানে সামান্য কিঞ্চিত পরিমাণ যদি হচ্ছে একটা বাতাস পায় বা কিঞ্চিত পরিমাণ একটা ফোর্স পায়, এটা কিন্তু খুব দ্রুতই পড়ে যাবে, এখান থেকে সিস্টেম থেকে সরে যাবে। ঠিক আছে? তো এই সিস্টেমটা হচ্ছে আমাদের জন্য আনস্টেবল। আমি একটা বল রাখার জন্য আমি এরকম হচ্ছে উপরের দিকে কার্ভ শেপ এরকম কোনো পাত্রে রাখতে চাইবো না। আমি হচ্ছে এরকম হচ্ছে একদম ভিতরে খালি জায়গা আছে এরকম একটা পাত্রের মধ্যে রাখবো। তো সবচাইতে মোর স্টেবল হচ্ছে আমাদের এই সিস্টেমটা। ঠিক আছে? তো এই জন্য যখন হচ্ছে আমরা কন্ট্রোল সিস্টেম হচ্ছে রেডি করব, বানাবো, তো সেটা বানানোর ক্ষেত্রে আমাদের স্টেবিলিটি হচ্ছে আমাদের ম্যান্ডেটরি বিষয়, যে হচ্ছে আমাদের এই সিস্টেমটা স্টেবল কিনা বা স্টেবল হবে কিনা এটা হচ্ছে আমাদের জানা দরকার। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা একটা সিস্টেমকে কখন স্টেবল বলবো। A system is said to be stable if its response cannot be made to increase indefinitely by the application of a bounded input excitation. আচ্ছা, অনেক লম্বা কথা। বাউন্ডেড ইনপুট, বাউন্ডেড ইনপুট মানে হচ্ছে আমরা ইনপুটে নির্দিষ্ট পরিমাণ কিছু ভ্যালু দিব, ইনপুট দিয়ে যদি সিস্টেমটাকে এক্সাইট করি, এক্সাইট করার জন্য যদি তার আউটপুট রেসপন্সটা না বাড়ে, ঠিক আছে, আউটপুট রেসপন্সটা যদি হচ্ছে ইনক্রিজ না হয়, তখনই হচ্ছে আমরা তাকে স্টেবল সিস্টেম বলবো। ঠিক আছে? তো এই কথাটা এরকম হইতে পারে যে আউটপুটটা এই সিস্টেম থেকে বের না হয়ে যাওয়া বা হচ্ছে খুব বেশি পরিমাণে হচ্ছে ভ্যালু না দেওয়া। আবার যদি হচ্ছে আমরা বলি এরকম যে সিস্টেমের মধ্যে আমি যদি হচ্ছে ইনপুট দেই, ইনপুট দেওয়ার দরুন আউটপুটটা যদি হচ্ছে জিরোর কাছাকাছি ভ্যালু দেয়, যদি জিরোর কাছাকাছি ভ্যালু দেয় তখন আমরা সেটাকে হচ্ছে
স্টেবল সিস্টেম বলবো। আর যদি সে হচ্ছে জিরোর কাছাকাছি ভ্যালু না দিয়ে ইনফিনিটি পরিমাণ হচ্ছে ভ্যালু দেয়, তখন হচ্ছে তাকে আমরা আনস্টেবল সিস্টেম বলবো। ঠিক আছে? যে মনে করো আমাদের একটা গ্রাফ যদি এমন হয় যে হচ্ছে আমি টি সময় পর্যন্ত মেজার করব, এই পাশে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি হচ্ছে আমরা আউটপুটটা মেজার করি, যে টি এর পরিমাণ আমি 1 দিলাম, আউটপুট আসলো মনে করেন এখানে 1, টি এর পরিমাণ 2 দিলাম, আউটপুট আসলো হচ্ছে 3, টি এর পরিমাণ 3 দিলাম, আউটপুট আসলো হচ্ছে 20। এরকম করে দেখা যাচ্ছে আউটপুটটা হচ্ছে আমার বাড়তেছে 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 বাড়তেছে, কখনোই হচ্ছে জিরোতে আসতেছে না, বরং হচ্ছে ইনফিনিটি সময় পর্যন্ত সে ইনফিনিটি ভ্যালু দিবে। তখন আমরা এরকম কার্ভের যেই সিস্টেমের জন্য এই কার্ভটা আসবে, ওই সিস্টেমটাকে আমরা হচ্ছে আনস্টেবল সিস্টেম বলবো। আর যদি কখনো এমন হয় যে আমি সময়ের পরিমাণ দিচ্ছি, আউটপুটটা একটা নির্দিষ্ট ভ্যালু থেকে কমতেছে 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 জিরোর কাছাকাছি বা হচ্ছে জিরোতে চলে আসছে, তখন যেই সিস্টেমের জন্য এরকম কার্ভটা পাবো, ওই সিস্টেমটাকে হচ্ছে আমরা স্টেবল সিস্টেম বলবো। যে হচ্ছে সেই স্টেবিলিটির দিকে চলে আসতেছে, জিরোতে চলে আসতেছে আউটপুটটা। ঠিক আছে? আচ্ছা, একটা লিনিয়ার সিস্টেম যদি হচ্ছে এলটিআই সিস্টেমের কথা বলি, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, তাকে হচ্ছে আমরা স্টেবল বলতে পারবো দুইটা কন্ডিশনের উপরে। একটা কন্ডিশন হচ্ছে যদি আমরা বাউন্ডেড ইনপুট দিয়ে তাকে এক্সাইট করি এবং আউটপুটটা হচ্ছে আমরা বাউন্ডেড পাই, অর্থাৎ বিবু সিস্টেম যদি হয়, মানে হচ্ছে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট, এটাকে বলা হচ্ছে বিবু স্টেবিলিটি ক্রাইটেরিয়া। মানে বাউন্ডেড ইনপুট দিয়ে যদি হচ্ছে আমরা বাউন্ডেড আউটপুট পাই, তখন সেটাকে হচ্ছে আমরা স্টেবল বলতে পারবো ওই এলটিআই সিস্টেমটাকে। ঠিক আছে? মানে নির্দিষ্ট ইনপুট দিয়ে নির্দিষ্ট আউটপুট পাওয়া। আর ইন দ্য অ্যাবসেন্স অফ ইনপুট, যদি হচ্ছে ইনপুট না দেওয়া হয়, সেক্ষেত্রে আউটপুটটা যদি হচ্ছে জিরোর কাছাকাছি চলে যায়, তখনও সেটাকে হচ্ছে আমরা স্টেবল সিস্টেম বলতে পারবো। তো এইটাকে বলা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট অফ দ্য সিস্টেম, বা এটাকে এসিম্পটোটিক স্টেবিলিটিও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, উপরে একটা ইকুয়েশন, নিচে আরেকটা ইকুয়েশন। এখন এই ট্রান্সফার ফাংশন থেকে যদি হচ্ছে আমরা আউটপুট মেজার করতে যাই, আউটপুট হচ্ছে সিএস, ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুট। তো এইটাকে যদি হচ্ছে আমরা টাইম ডোমেইনের আউটপুট হিসেবে খেয়াল করি, সি অফ টি, লম্বা একটা ইকুয়েশন আসতেছে। এই ইকুয়েশনের মধ্যে জি অফ টাউ যেই টার্মটা আছে, এই টার্মটা হচ্ছে আমাদের টাইম ডোমেইনে। এখন এই জি ছিল হচ্ছে আমাদের গেইন। ঠিক আছে? গেইন অফ দ্য সিস্টেম। এখন আমি যদি এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেই, এই জি অফ এস থাকতেছে। এখন টাইম ডোমেইন থেকে যদি হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাই, তখন হচ্ছে জি অফ এস আছে। তো টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাওয়া মানে কি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা। আর আমি যদি কখনো ফ্রিকোয়েন্সি ডোমেইনকে টাইম ডোমেইনে নিতে চাই, তখন সেটাকে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। এই যে এই সাইনটা, এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। মানে জি অফ এস যদি হচ্ছে থাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে, সেটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তখন হচ্ছে আমি টাইম ডোমেইনে গেইনটাকে পাবো। আর এই অবস্থাটাকেই হচ্ছে আমাদের বলা হয় ইম্পালস রেসপন্স অফ দ্য সিস্টেম। আমরা যদি কখনো গেইনকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তখন হচ্ছে সেটা হচ্ছে আমরা ইম্পালস রেসপন্সটা পাই আর কি। তো এই ইম্পালস রেসপন্সটা যদি জিরোর কাছাকাছি হয় লম্বা সময় ধরে, ঠিক আছে, তখন আমরা ওই সিস্টেমটাকে স্টেবল বলতে পারবো। আর যদি অনেক লম্বা সময় ধরে যদি এই ইম্পালস রেসপন্সটা ইনফিনিটির কাছাকাছি হয়, তখন হচ্ছে আমরা ওই সিস্টেমটাকে আনস্টেবল সিস্টেম বলবো। ঠিক আছে? এই যে এখান থেকে এই পর্যন্ত কথাটা খেয়াল করবেন, আবার এখান থেকে এই পর্যন্ত। তাহলে ইম্পালস রেসপন্সের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা লম্বা সময় ধরে এটাকে ইম্পালস রেসপন্সটা জিরোর কাছাকাছি পাই, তখন এটা হবে স্টেবল সিস্টেম। যদি হচ্ছে ইনফিনিটির কাছাকাছি পাই, তাহলে সেটা হবে আনস্টেবল সিস্টেম। যদি আমরা লম্বা সময় ধরে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই, জিরো পাইলাম না, ইনফিনিটিও পাইলাম না, যদি হচ্ছে আমরা কনস্ট্যান্ট একটা ভ্যালু পাই, তখন আমরা ওই সিস্টেমটাকে বলবো হচ্ছে মার্জিনালি স্টেবল। মানে কিছুটা স্টেবল কিছুটা আনস্টেবল, এটাকে হচ্ছে মার্জিনালি স্টেবল বলে আর কি। ঠিক আছে?
আচ্ছা, ইফেক্ট অফ লোকেশন অফ পোলস অন স্টেবিলিটি। আচ্ছা, পোলস অন স্টেবিলিটি মানে পোলসের উপরে বেস করে, মানে পোলসের অবস্থানটা কোথায় সেটার উপরে বেস করে আমরা স্টেবিলিটিকে ডিফাইন করতে পারবো আর কি, যে স্টেবিলিটি এটা কি স্টেবল নাকি আনস্টেবল নাকি মার্জিনারি স্টেবল সেই জিনিসটা। পোলস কোথায় কোথায় হইতে পারে দেখেন, আমাদের একটা গ্রাফ যদি এমন হয়, এই এক্স এক্সিস বরাবর পোলস হইতে পারে, এক্স এর পজিটিভ দিকে হইতে পারে, নেগেটিভ দিকে হইতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে এই অরিজিনের মধ্যেও পোল হইতে পারে, মানে এখানে ক্রস পোল, পোলকে হচ্ছে আমরা ক্রস সাইন দিয়ে লিখি আর জিরোসকে হচ্ছে জিরো দিয়ে লিখি। পোল কিন্তু এখানেও হইতে পারে, বা এখানেও হইতে পারে, বা এখানেও হইতে পারে, বা এখানেও হইতে পারে, অথবা ওয়াই এক্সিসের মধ্যেও হইতে পারে, ঠিক আছে। এই পাশে কি ছিল সিগমা, আর এই পাশে হচ্ছে আমাদের জে ওমেগা, ঠিক আছে। পোল এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা। তো এখন এই পোলগুলোর অবস্থানের উপরে বেস করে হচ্ছে আমরা কোনো সিস্টেমকে স্টেবল কিনা আনস্টেবল সেটা হচ্ছে আমরা ডিফাইন করতে পারবো। ফার্স্ট কন্ডিশনে আসি, পোলস অন নেগেটিভ রিয়েল এক্সিস। নেগেটিভ রিয়েল এক্সিস মানে হচ্ছে রিয়েল এক্সিস কোনটা, এই যে সিগমা যেটা সেটা হচ্ছে রিয়েল এক্সিস, আর ওয়াই অক্ষ যেটা সেটা হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস। কারণ কি এখানে জে ওমেগা আছে, খেয়াল করছেন, যে যে পাশটাতে আছে সেটা হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস, আর এক্স অক্ষ বরাবর যে সিগমাটা আছে সেটা হচ্ছে রিয়েল পার্ট, রিয়েল এক্সিস। এখন যদি হচ্ছে কখনো পোলগুলা এই রিয়েল এক্সিসের নেগেটিভ সাইডে অবস্থান করে, তার মানে কি এই সিগমার, এই সিগমার বাম পাশে এই যে এখানে হচ্ছে আমাদের পোল আছে একটা, ঠিক আছে। তো পোল যদি এখানে থাকে, এই পোলটা আমরা কিভাবে পাই, যদি কখনো এরকম থাকে যে এস প্লাস এ ইকুয়াল টু জিরো, সেখান থেকেই তো আমরা লিখি এস ইকুয়াল মাইনাস এ। এই মাইনাস এ বিন্দুতে একটা পোল আছে, তখন বলি মাইনাস এ বিন্দুতে একটা পোল আছে। সো আমরা যদি এই যে ফাংশনটা খেয়াল করি, এখানে দেখেন এস প্লাস এ, তাহলে নিচের ফাংশন থেকে হচ্ছে আমরা একটা পোল পাই, এটা তো একটা গেইন জি অফ এস, ঠিক আছে। গেইনকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হচ্ছে আমরা টাইম ডোমেইনে ফ্রিকোয়েন্সিটা, টাইম ডোমেইনে গেইনটা পাবো। এখন এটা যেহেতু গেইন, গেইনের উপরের পার্ট থেকে হচ্ছে আমরা জিরোজ মেজার করি, নিচের পার্ট থেকে হচ্ছে পোল মেজার করি। তো পোল মেজার করতে গেলে আমরা এখানে কি বলতে পারি, এস ইকুয়াল টু মাইনাস এ তে একটা পোল আছে, তার মানে গ্রাফ হচ্ছে আমাদের এটা মাইনাস এ তে। এখন এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তখন আমরা পাই হচ্ছে কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ টি। এটা হচ্ছে একটা সূত্র, যখন এস প্লাস এ থাকবে, ঠিক আছে, বা এস মাইনাস এ মানে এস এর সাথে সামথিং প্লাস মাইনাস যদি থাকে, তখন এটার ইকুয়েশনটা ই টু দি পাওয়ার প্লাস মাইনাস সামথিং ইন্টু টি হয়ে যায়। আর উপরের কে হচ্ছে এখানে কে মাল্টিপ্লাইড উপরের কে, মনে রাখতে হবে নিচের পার্টটুকু আমাদের ই টু দি পাওয়ার হয়ে যাবে। এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস আসবে, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস আসবে, ঠিক আছে। এখন এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের টাইম ডোমেইনে, কারণ কি এই যে টি এর উপরে ডিপেন্ড করতেছে কার ভ্যালু, গেইনের ভ্যালুটা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমি যদি এটার গ্রাফটা ড্র করি, ই টু দি পাওয়ার মাইনাস এটি, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস এ, এ মানে যদি হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু দেই, এটা মনে করেন এর ভ্যালু যদি আমি 2 নেই, তাইলে এটা কি হবে, মাইনাস 2 বিন্দুতে একটা পোল আছে বলা যাবে, মাইনাস 2 বিন্দুতে একটা পোল আছে, তাহলে এখানে মাইনাস 2 নিলাম, সাথে হচ্ছে ইনটু টি। এই ইকুয়েশনটাকে যদি হচ্ছে আমরা গ্রাফিক্যাল আকারে দেখাই, তাহলে রেসপন্সটা এমন আসে যে হচ্ছে টি এর ভ্যালু একবার 0 1 2 3 5 6 7 8 9 এরকম নিলে এই ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু টি এর ভ্যালুটা এখান থেকে কমতে 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 নিচের দিকে চলে আসে, একদম জিরোতে চলে আসে, ঠিক আছে। তো যেহেতু এই রেসপন্সটা জিরোতে চলে আসছে, এখন এই রেসপন্সটা কি ছিল, ইম্পালস রেসপন্স। কেন, আমরা বলতেছিলাম গেইনকে যদি হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনের গেইনকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এই জিনিসটার মানে হচ্ছে ইম্পালস রেসপন্স। এই যে এই জিনিসটার মানে হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্স। তো আমরা বলতেছিলাম যদি কখনো ইম্পালস রেসপন্সটা
জিরোর কাছাকাছি চলে আসে বা জিরোতে চলে আসে, তখন আমরা তাকে স্টেবল সিস্টেম বলবো। সো আমাদের এই অবস্থার জন্য এই সিস্টেমটা হবে আমাদের স্টেবল সিস্টেম। ঠিক আছে? কখন স্টেবল সিস্টেম পাচ্ছি এখন? এই পোলগুলো যখন রিয়েল এক্সিসের নেগেটিভ সাইডে অবস্থান করে, তখন আমরা বলতেছি এই সিস্টেমটা হচ্ছে আমাদের স্টেবল সিস্টেম। ঠিক আছে? এখন পোল যদি হচ্ছে পজিটিভ রিয়েল এক্সিসে যায়, তার মানে কি এই পাশে যদি হচ্ছে অবস্থান করে, ডান পাশে, এই যে দেখেন ডান পাশে হচ্ছে আমরা একটা পোল নিছি। ডান পাশে পোল নেওয়া মানে কি, এস এর পরে মাইনাস এ থাকবে, কারণ কি এস মাইনাস এ ইকুয়াল জিরো থেকেই হচ্ছে আমরা পাই এস ইকুয়াল এ, অর্থাৎ পজিটিভ। ঠিক আছে? সো আমাদের ইকুয়েশন চলে আসলো কে ডিভাইডেড বাই এস মাইনাস এ। এটাকে যদি হচ্ছে আমরা আবার টাইম ডোমেনে ইনভার্স ল্যাপ্লাস করি, করলে হচ্ছে আমরা পাবো ই টু দি পাওয়ার এটি। এই মাইনাসটা এখন প্লাস, আগের ক্ষেত্রে প্লাসটা মাইনাস। এখন যেহেতু আমাদের ইকুয়েশন এটা আসছে, এই ইকুয়েশনটাকে যদি হচ্ছে আমরা ড্র করতে যাই, তাহলে দেখা যাব টি এর ভ্যালু যত বাড়াচ্ছি, ই টু দি পাওয়ার এটি এর ভ্যালু এক্সপোনেনশিয়াল হারে বাড়তেই থাকবে, উপরের দিকে যাইতেই থাকবে যাইতেই থাকবে। তার মানে কি টি এর ভ্যালু আমি অনেক নিলাম, আমার এটা এক্সপোনেনশিয়াল ইনফিনিটি 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 হচ্ছে আর হচ্ছে, সে কখনো জিরোতে আসতেছে না। তাহলে এই জিনিসটা তো ছিল হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্স। এই জিনিসটা ইম্পালস কেন? ইনভার্স ল্যাপ্লাস হওয়ার কারণে। তো এই ইম্পালস রেসপন্সটা যেহেতু ইনফিনিটির দিকেই হচ্ছে চলে গেছে, সো আমরা বলতে পারবো এই সিস্টেমটা হচ্ছে আমাদের আনস্টেবল সিস্টেম। তাহলে আনস্টেবল সিস্টেম কখন পাবো? যখন আমাদের পোলগুলা রিয়েল এক্সিসের ডান পাশে থাকবে। এই দুইটা টার্ম বুঝছি কিনা আমরা, দেখেন টার্ম এ আর হচ্ছে টার্ম বি। পোলগুলা আচ্ছা যদি স্যার, হচ্ছে কিন্তু নেগেটিভ সাইডে থাকে, তখন আমরা বলবো যে সিস্টেমটা আমাদের স্টেবল। পোলগুলো যদি হচ্ছে পজিটিভ সাইডে থাকে, আমরা বলবো যে সিস্টেমটা আমাদের আনস্টেবল। স্যার কে কি কনস্ট্যান্ট, মানে যে উপরে যেটা ছিল কে? পোলটা জি স্যার, পোল। হ্যাঁ, পোল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে এক্স এর উপরে, ডিরেক্ট এক্স এর উপরে থাকতেছে, এই এক্স এক্সিসের উপরে থাকতেছে। মনে করেন যে +1 অথবা হচ্ছে +2 +3 এরকম, অথবা -1 -2 -3 এরকম ডিরেক্টলি যদি এক্স এক্সিসের উপরে থাকে, সেক্ষেত্রে। যদি এক্স এক্সিস থেকে একটু উপরে থাকে বা একটু নিচে থাকে, সেক্ষেত্রেও কন্ডিশন আছে, আমরা নিচে পড়বো আর কি এগুলো। এটা কি কনস্ট্যান্ট? জি স্যার, কথা আবার বলছি বলেন। কে, কে সাউন্ড ডিভাইস শোনা যাচ্ছে না। কনস্ট্যান্ট। স্যার বলছি যে স্যার কে কি কনস্ট্যান্ট? কে এর ভ্যালুটা, জি জি, কে, হ্যাঁ। হ্যাঁ কে এর ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। কে এর ভ্যালু মনে করেন হচ্ছে 20 দেওয়া আছে, 30 দেওয়া আছে। আমাদের এরকম একটা সিস্টেম থাকতেই পারে, মনে করেন 20 ডিভাইডেড বাই এস মাইনাস 5 লেখা আছে, এটা একটা সিস্টেম। তাহলে উপরে 20 হচ্ছে কনস্ট্যান্ট, এস মাইনাস 5 মানে এস ইকুয়াল টু 5 বিন্দুতে আমরা একটা পোল পাবো। এস ইকুয়াল টু 5 বিন্দুতে আমরা একটা পোল পাবো। ঠিক আছে? আর এখানে কোনো জিরোস নাই, কারণ উপরে তো এসই নাই। জিরোস তো হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশনের উপরের পার্ট থেকে মেজার করি, আর পোলস নিচের পার্ট থেকে মেজার করি, তাই না? ওকে, তাইলে আমরা গেলাম হচ্ছে রিয়েল এক্সিসের ক্ষেত্রে, রিয়েল এক্সিসের ডান পাশ আর হচ্ছে বাম পাশ, বা হচ্ছে পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড। এবার আসি, যদি পোলগুলা অরিজিনের উপরে থাকে, তখন আমাদের সিস্টেম স্টেবল আনস্টেবল কোনো কিছু হয় কিনা। যদি অরিজিনের উপরে থাকে, তার মানে কি এস এর সাথে প্লাস মাইনাস কোনো কিছু থাকবে না। ওই যে এস টু দি পাওয়ার এম ছিল আমাদের গত ক্লাসে, এম এর ভ্যালু 0 1 2 3 বসাইলে আমরা বলতেছিলাম এটা হচ্ছে টাইপ 0 সিস্টেম, টাইপ 1 সিস্টেম, টাইপ 3 সিস্টেম। তো সবগুলোই তো অরিজিনের উপরেই ছিল। সো এখন এস এর উপরে পাওয়ার যেটাই থাকুক, এস এর সাথে প্লাস মাইনাস দিয়ে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অরিজিনের উপরে আছে। এখন এই অরিজিনের মধ্যে যদি হচ্ছে পোলটা থাকে, তখন আমাদের কি আসে দেখি, কে ডিভাইডেড বাই এস। এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তখন শুধুমাত্র কে থাকবে। কারণ কি, এই যে প্লাস এ অথবা মাইনাস এ এর জন্যই কিন্তু আমাদের ই টু দি পাওয়ার এটি, এস এর জন্য না। ঠিক আছে? মানে এটা আবার ওই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে হয় সেটা বুঝাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন, এগুলো আবার অন্য ক্লাস। তো এটা
ম্যান্ডেটরি বিষয় না, জাস্ট হচ্ছে মনে রাখেন যে এটাকে যদি হচ্ছে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তখন হচ্ছে কনস্ট্যান্টটা পেয়ে যাই কে। ঠিক আছে, তো যেহেতু আমি কনস্ট্যান্ট ভ্যালু পাইছি, আমরা বলতেছিলাম যে ইম্পালস রেসপন্সটা যদি হচ্ছে কনস্ট্যান্ট পাওয়া যায় তখন সেটাকে মার্জিনালি স্টেবল বলে। আমরা একটু আগে পড়েছিলাম এই যে এখানে মার্জিনালি স্টেবল, যদি ইম্পালস রেসপন্সটা কনস্ট্যান্ট হয় ফর সাফিসিয়েন্টলি লার্জ টাইম, মানে হচ্ছে অনেক লম্বা সময় যাবত। ঠিক আছে, সো আমরা বলতে পারি যদি পোল অরিজিনের উপরে থাকে তখন ওই সিস্টেমটা হয়ে যাবে মার্জিনালি স্টেবল। এখন যদি দুইটা পোল থাকে এস স্কোয়ার, যদি দুইটা পোল থাকে তাহলে ওই প্রত্যেকবার একটা পোল যখন হচ্ছে যখন জিরো পোল ছিল তখন আমাদের ফাংশনটা ইউটি ছিল না, ইউটি ছিল। যখন হচ্ছে আমাদের ইম্পালস র্যাম্প ফাংশনটা ছিল তখন হচ্ছে টি ইন্টু ইউটি ছিল না। জি স্যার, একটা টি এক্সট্রা ছিল। হ্যাঁ, একটা টি এক্সট্রা। যখন হচ্ছে আমাদের প্যারাবোলিক তখন আবার টি স্কোয়ার ছিল। ঠিক আছে, তো এখন এরকম এস স্কোয়ার যখন হচ্ছে এই দুইটা পোল থাকবে অরিজিনের মধ্যে তখন হচ্ছে একটা টি মাল্টিপ্লাইড আসবে। ঠিক আছে, যেহেতু হচ্ছে আমরা টাইম ডোমেনে যাচ্ছি, ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে যাচ্ছি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে, আর এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে হচ্ছে ইম্পালস রেসপন্স। এখন এই ইম্পালস রেসপন্সটা কে টি যদি হয়ে থাকে, ঠিক আছে, কে ইন্টু টি, তাহলে এটার গ্রাফটা যদি হচ্ছে আমরা ড্র করি কেমন আসবে দেখেন। টি এর মান 1 নিলাম, তার মানে কে এর ভ্যালু যদি মনে করেন 20 ধরলাম, তাহলে 20 ইন্টু 1 মানে হচ্ছে 20, একবার এখানে আসলো। কে এর মান 2 নিলাম, তাহলে 2 ইন্টু 20 কত হয় 40, উপরে। 3 নিলাম, 3 ইন্টু 20 মানে হচ্ছে 60, আরো উপরে। তার মানে গ্রাফটা তো বাড়তেছে লিনিয়ারলি, এরকম ভাবে লিনিয়ারলি বাড়তে থাকবে, এক্সপোনেনশিয়াল না। তো এটা যেহেতু বাড়তেছে তার মানে কি এটা আনস্টেবল। তার মানে পোল অরিজিনের মধ্যে থাকলে, যদি একটা পোল থাকে, একটা পোল থাকলে এটা মার্জিনালি স্টেবল, বাট যদি দুইটা পোল হয়ে যায় বা তিনটা পোল চারটা পোল হয়ে যায় তখন সেটা আবার হচ্ছে আনস্টেবল সিস্টেম হয়ে যাবে। দুইটা পোল হইলে হচ্ছে লিনিয়ার গ্রাফ পাবো, তিনটা পোল হইলে আবার হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ পাবো, চারটা পোল হইলে আরো এক্সপোনেনশিয়াল মানে আরো দ্রুত বেড়ে যাবে ইনফিনিটির দিকে। ঠিক আছে, তো এই গ্রাফগুলো হচ্ছে এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা পোলের জন্য, এই যে দেখেন এখানে একটা পোল লেখা, একটা পোলের জন্য আমরা পাচ্ছিলাম হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। আর এরকম কনস্ট্যান্ট ভ্যালু পাইলে আমরা বলছিলাম সেটা মার্জিনাল। আর যদি হচ্ছে দুইটা পোল হয়, এই যে এখানে ক্রস চিহ্ন দুইটা ডাবল দেওয়া আছে দেখছেন, অরিজিনের উপরে দুইটা ক্রস দেওয়া, তার মানে হচ্ছে এখানে দুইটা পোল। এরকম ডাবল পোল যদি হয় তখন হচ্ছে আমরা এরকম লিনিয়ার একটা গ্রাফ পাই। কে মানে কে, থাকে। এটা হচ্ছে কে টি, এই সি অফ টি মানে ছিল এখানে ছিল কে ইন্টু টি। ঠিক আছে, এটার গ্রাফ। তাহলে দুইটা পোল হইলে তখন আমরা যে ইম্পালস রেসপন্সটা পাবো সেটা হচ্ছে ইনফিনিটির দিকে চলে যায়, সো এটার জন্য আমরা বলবো সেই রেসপন্সটা আনস্টেবল। ঠিক আছে, সিস্টেমটা আনস্টেবল তখন। ওকে, এবার আসি কমপ্লেক্স পোল ইন দ্য লেফট হাফ অফ এস প্লেন। এস প্লেনের লেফট হাফে যদি হচ্ছে আমাদের কমপ্লেক্স পোল থাকে, কমপ্লেক্স পোল মানে হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম না আমাদের পোলগুলা ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে পারে, এখানে 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 এখানে। তো লেফট হাফ মানে হচ্ছে এই পাশে যদি হচ্ছে আমাদের পোল থাকে, এটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। যদি উপরে থাকে তাহলে এটাকে কি লিখবো, সিগমা প্লাস জে ওমেগা, আর যদি নিচে থাকে সিগমা মাইনাস জে ওমেগা, তাই না? সরি, মাইনাস সিগমা প্লাস জে ওমেগা মাইনাস সিগমা মাইনাস জে ওমেগা, নাকি? জি। হ্যাঁ, তাহলে এরকম যদি লেফট সাইডে থাকে আমাদের পোল কমপ্লেক্সের এস প্লেনের মধ্যে, এই যে মাইনাস আলফা প্লাস জে ওমেগা, আলফা বলতে এখানে সিগমা বোঝানো হচ্ছে, আমি যেটাকে সিগমা বলতেছি এটা হচ্ছে আলফা। ঠিক আছে, এই মাইনাস আলফা প্লাস জে ওমেগা, এখানে একটা পোল, এটা একটা পোল এক্স, এখানে আরেকটা পোল নিচে, সেটা হচ্ছে মাইনাস আলফা মাইনাস জে ওমেগা। এখন এটা তো মূলত এস এর ভ্যালু, এস ইকুয়াল টু, এটা তো মূলত এস এর ভ্যালু, এস ইকুয়াল। তাহলে এস ইকুয়াল যদি এইটা হয় তার মানে আলটিমেটলি ট্রান্সফার ফাংশনের নিচের পার্ট কি হবে, এস, এখানে যেহেতু মাইনাস আছে প্লাস
আলফা মাইনাস জে ওমেগা, এটা একটা, তার সাথে মাল্টিপ্লাইড হবে আরেকটা পোল, সেটা হবে এস মাইনাস আছে তাহলে প্লাস আলফা, এখানে মাইনাস আছে এটা আবার প্লাস জে ওমেগা। এরকম হবে না নিচের পার্ট, উপরে মনে করেন কিছু একটা আছে কনস্ট্যান্ট, তাহলে নিচের পার্ট তো এটা ইনটু এটা, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে এখানে লেখা, দেখেন এরকম আকারের যদি হচ্ছে ট্রান্সফার ফাংশন থাকে, তো এখন এই যে মাল্টিপ্লাইড আছে এই জিনিসটাকে আমরা ওই যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, হ্যাঁ, যখন হচ্ছে এরকম ইয়ে থাকে মাল্টিপ্লাইড আকারে থাকে তখন হচ্ছে দুইটাকে প্লাস প্লাস আকারে লেখা যায় আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য। এটা জাস্ট এই প্লাস সাইনটা হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করছে, মানে ইকুয়েশনটাকে সহজভাবে সলভ করার জন্য, ঠিক আছে? তো এখন দুইটা পার্ট, একটা হচ্ছে পজিটিভের আর একটা হচ্ছে নেগেটিভের। এখন দুইটা পার্টকেই যদি হচ্ছে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তার মানে এটা হচ্ছে ইম্পালস রেসপন্স। এখন এই ইম্পালস রেসপন্সটা আমি যদি হচ্ছে একসাথে ক্যালকুলেশন করি, এরকম আসে। এই ফাংশন যেটা আসছে এটাকে যদি হচ্ছে আমরা আবার টাইম ডোমেইনে নিয়ে যাই, মানে ইনভার্স ল্যাপ্লাস করে টাইম ডোমেইনে নিয়ে যাই, তখন হচ্ছে কজ ওমেগা টি আসবে। এই কজ ওমেগা টি আসবে মূলত এস এর উপরে স্কোয়ার থাকার কারণে প্লাস ওমেগা স্কোয়ার, মানে হচ্ছে রিয়েল পার্ট প্লাস হচ্ছে ইমাজিনারি পার্টের স্কোয়ার প্লাস স্কোয়ার হওয়ার কারণে কস ফাংশনটা আসে, ঠিক আছে? এটা মানে অনেক বড় একটা ম্যাথ আর কি, যখন হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়। তো আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এটা হচ্ছে শুধুমাত্র আলফার ভ্যালুর জন্য, ঠিক আছে? এই যে এস প্লাস আলফা, হ্যাঁ, এস প্লাস আলফা যখন আমাদের ছিল তখন আমরা কি পাইছিলাম দেখেন, একদম শুরুর ম্যাথটাতে এই যে এস প্লাস আলফার জন্য ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, বা এস প্লাস এর জন্য ই টু দি পাওয়ার মাইনাস এটি পাইছিলাম, তাই না? তো এখানেও সেম ভাবে এস প্লাস আলফা এর জন্য ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি পাবো, ঠিক আছে? আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ারের জন্য হচ্ছে কজ ওমেগা টি পাবো, আর এখানে 2 কে এই উপরের 2 কে, ঠিক আছে? তো এখান থেকে যদি হচ্ছে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে টাইম ডোমেনের এই রেসপন্সটা পাই, এখন এই টাইম ডোমেনের রেসপন্সের গ্রাফটা যদি হচ্ছে ড্র করতে যাই, দেখা যাবে টি এর ভ্যালু 0 থেকে আছে আমি বাড়াইতে থাকি, এই ইনভার্স থাকার কারণে এক্সপোনেনশিয়াল ভাবে হচ্ছে কমে, কস ফাংশন থাকার কারণে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ হয়। কারণ কি আমরা জানি কজের ভ্যালু হাইয়েস্ট কত হইতে পারে +1, আবার হাইয়েস্ট নেগেটিভ হাইয়েস্ট কত হইতে পারে -1, প্লাস মাইনাস 1। তার মানে এই কস ফাংশনটা একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যেই সীমাবদ্ধ, +1 অথবা -1 পর্যন্ত। আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি যেটা, সেই এক্সপোনেনশিয়াল ভ্যালুটা হচ্ছে বারবার কমতেই থাকবে কমতেই থাকবে। তো কমাটা এমন ভাবে কমে যে উপর থেকে কমলো, আরেকটা কম রেশিও নিয়ে কমলো, আরেকটু কম রেশিও নিয়ে কমলো, এরকম করে 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 সামনের দিকে এইরকম লিনিয়ার হয়ে যাবে। তো যেই জিনিসটা হচ্ছে আমাদের জিরোর কাছাকাছি চলে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা এই অবস্থায় যে কমপ্লেক্স পোলগুলা যদি হচ্ছে আমাদের নেগেটিভ হাফে থাকে, এস প্লেনের লেফট হাফ, হ্যাঁ, বাম পাশে যদি হচ্ছে থাকে, তখন আমরা বলতে পারবো এই সিস্টেমটা হচ্ছে আমাদের স্টেবল সিস্টেম, যেহেতু সে জিরোর দিকে চলে যাচ্ছে। জিরোর দিকে কে চলে যাচ্ছে? এই ইম্পালস রেসপন্সটা, যেহেতু ইনভার্স ল্যাপ্লাস করার কারণে এটা জিরোর দিকে চলে গেছে, ঠিক আছে? আবার যদি হচ্ছে আমরা রাইট সাইডে নেই, রাইট সাইডে নেওয়া মানে কি, এটার ডান পাশে এই উপরে একটা আর একটা হচ্ছে নিচে একটা ক্রস। উপরের ক্রস মানে কত? প্লাস আলফা প্লাস জে ওমেগা মাইনাস আলফা মাইনাস জে ওমেগা। তাহলে এখানে কি আসবে? এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে। এটা প্লাস হয়ে যাবে, সরি, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আলটিমেটলি ইকুয়েশন হবে এরকম। এখান থেকে আবার যদি হচ্ছে আমরা দেখি, এই যে এস মাইনাস আলফা পার্টের জন্য
ই টু দি পাওয়ার এটি পাবো বা আলফা টি পাবো। স্কোয়ারের কারণ হচ্ছে কস ফাংশনটাকে পাবো। 2a দ্বারা কনস্ট্যান্ট বুঝাচ্ছি, উপরের ম্যাথে কে নিছে কনস্ট্যান্ট, এখন আমি এ দ্বারা বুঝাচ্ছি, আপনি পি কিউ দ্বারাও বুঝাইতে পারবেন, সমস্যা নাই, কনস্ট্যান্ট যেটাই দেন। তাহলে সেই কনস্ট্যান্টটা বসে গেল। তাহলে এই ইকুয়েশনটাতেই যদি হচ্ছে আমি আবার সময়ের সাপেক্ষে গ্রাফটা ড্র করতে যাই, তাহলে এখানে যেহেতু প্লাস আছে, এই যে ই টু দি পাওয়ার প্লাস আলফা টি, তার মানে কি এটা এক্সপোনেনশিয়াল বাড়তে থাকবে সামনের দিকে। এই যে সামনের দিকে হচ্ছে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে, একবার প্লাস একবার নেগেটিভ দিকে যাওয়ার কারণ হচ্ছে কস ফাংশনের জন্য প্লাস মাইনাস, যদি কস ফাংশনটা না থাকতো এটা ডিরেক্টলি বেড়ে যাইতো। ঠিক আছে, কস ফাংশনটা থাকার কারণে একবার পজিটিভ সাইডে একবার নেগেটিভ সাইডে যাচ্ছে, ওই যে প্লাস মাইনাস ওয়ানের জন্য। তো এখন আমরা বলতে পারতেছি যদি হচ্ছে কমপ্লেক্স পোলগুলা এস প্লেনের পজিটিভ হাফ সাইকেলে থাকে, তখন সেটা হচ্ছে আনস্টেবলের দিকে চলে যায়, ইনফিনিটি। ঠিক আছে, এই অবস্থায় আমরা যেই সিস্টেমটা থাকবে, যেই সিস্টেমের মধ্যে পোলগুলো হচ্ছে আমাদের পজিটিভ কমপ্লেক্স হয়ে থাকে, তখন আমরা ওই সিস্টেমটাকে বলবো কি আনস্টেবল। ঠিক আছে, দ্য রেসপন্স ইজ আনস্টেবল। এবার আসি, পোল যদি হচ্ছে আমাদের জে ওমেগা অ্যাক্সিসে থাকে, মানে হচ্ছে সরাসরি এই ওয়াই অ্যাক্সিসে থাকে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে থাকা মানে কি, এস ইকুয়াল টু হয় হচ্ছে পজিটিভ জে ওমেগা অথবা হচ্ছে মাইনাস জে ওমেগা। মাইনাস। এই যে নিচে এস ইকুয়াল টু মাইনাস জে ওমেগা, মানে এখানে আলফা কোনো কিছুই নাই। আলফা যদি না থাকে, একবার হচ্ছে এই জে ওমেগা হচ্ছে আমাদের একটা পোল, আর একবার হচ্ছে মাইনাস জে ওমেগা, সেটা হচ্ছে আমাদের আরেকটা পোল। তো এটা যদি হচ্ছে আমি এখান থেকে জাস্ট হচ্ছে নর্মালি মাল্টিপ্লাইড করে এই ইকুয়েশনে চলে আসি, আসার পরে দেখা যাচ্ছে এখানে এস এর সাথে প্লাস মাইনাস আলফা এরকম কোনো কিছু নাই। না থাকার কারণে ই টু দি পাওয়ারের যে ফাংশনটা ছিল সেটা এখন ভেনিশ। এই যে ই টু দি পাওয়ারের ফাংশনটা এই প্লাস মাইনাস আলফার জন্য যেহেতু আসছিল, এখানে প্লাস মাইনাস আলফা নাই, সো ই টু দি পাওয়ার স্যার, ফাংশনটা নাই। বলেন। স্যার স্লাইড শেয়ার অফ হয়ে গেছে। আহ, আমি তো দেখতে পাচ্ছি শেয়ার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসছে। আচ্ছা, আমি আবার একটু দেখতেছি তাহলে। এখন আসছে না? জি স্যার। জি তাইলে এই এস এর সাথে যে আমাদের টার্মটা ছিল এ প্লাস অথবা মাইনাসের, সেটার জন্যই কিন্তু আমাদের ই টু দি পাওয়ার ফাংশনটা আসছিল। সো এখানে যেহেতু ওই টার্ম নাই, সো এখানে ই টু দি পাওয়ার টার্মটা নাই। এবার এস এর উপর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এই টার্মের জন্য হচ্ছে আমাদের কস, তাহলে কস ওমেগা টি, আর উপরে হচ্ছে 2a, এই 2a রয়ে গেল। তাহলে এই ফাংশনটা দেখেন, আমি টি এর ভ্যালু যতই বাড়াই না কেন, সব সময় ভ্যালুটা +1 থেকে -1 পর্যন্তই সীমাবদ্ধ থাকতেছে, +1 থেকে -1। আচ্ছা, এখানে 2a মাল্টিপ্লাইড হওয়ার কারণে 1 এর সাথে 2a যদি মাল্টিপ্লাইড করি, তাহলে সেই ভ্যালুটা তো 2a ই থাকে, তাই না? এই কারণে 2a লিখছে। তো তার মানে পজিটিভ পিক নেগেটিভ পিক, পজিটিভ পিক নেগেটিভ পিক, তো সব সময় সে এমনই থাকতেছে, সে কখনো জিরোর দিকেও যায় না, সে কখনো ইনফিনিটির দিকেও যায় না। ঠিক আছে, তো এই জন্য এই যেই সিস্টেমটা, এই সিস্টেমটাকে তখন আমরা বলবো হচ্ছে মার্জিনালি স্টেবল। এবং এই যদিও এটাকে মার্জিনালি স্টেবল বলি, মানে সামান্য স্টেবল, কিন্তু আলটিমেটলি সে কিন্তু আনস্টেবল। ঠিক আছে, আলটিমেটলি সে আনস্টেবল, যদিও তাকে স্পেশাল একটা নাম দিচ্ছি মার্জিনালি স্টেবল, মানে কিছুটা স্টেবল আছে সে, সবসময় একটা কনস্ট্যান্ট দিচ্ছে, মানে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত এই ভ্যালুগুলাই সে বিয়ার করতেছে। ঠিক আছে, তাইলে এখানে আমরা টোটাল কয়টা শিখলাম? 5টা বা 6টা, মানে পুলগুলোর অবস্থানের উপরে, স্যার 6টা বল। পুলের লোকেশনের উপরে বেস করে আমরা সিস্টেমকে স্টেবল বলতে পারবো কি কিনা বা আনস্টেবল বলতে পারবো কিনা, এরকম হচ্ছে 6টা আমাদের কন্ডিশন আছে। এই পুলগুলোর অবস্থান, এগুলা কিন্তু হচ্ছে কি বলে, ডেরিভেটিভ টাইপ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট।
আচ্ছা, এখন আমরা দেখব নেসেসারি। আচ্ছা, নেসেসারি আর হচ্ছে সাফিসিয়েন্ট, এই দুইটার কথা হচ্ছে আমরা আসি। নেসেসারি মানে হচ্ছে কোনো একটা সিস্টেম দেখে আমরা বলতে পারবো যে হচ্ছে এই সিস্টেমটা স্টেবল হইতে পারে, বা ডিরেক্টলি বলতে পারবো এই সিস্টেমটা আনস্টেবল। কিন্তু স্টেবল হবে কি না সেটা ডিরেক্টলি বলতে পারবো না। মানে মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট আছে, যে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলেই হচ্ছে আমরা বলতে পারবো যে হচ্ছে এটা আনস্টেবল ডিরেক্টলি। কিন্তু এটা যে আনস্টেবল হইলে এখান থেকে যদি আমরা স্টেবিলিটি পাবো, সেটা আবার ডিরেক্টলি বলতে পারবো না। ওই স্টেবিলিটি ডিরেক্টলি বের করার জন্য আমাদের কিছু স্পেসিফাইড কন্ডিশন লাগবে, যেটা হচ্ছে রাউথ স্টেবিলিটি থিওরাম বলে আর কি, ওই থিওরামটা অ্যাপ্লাই করি। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আবার কোন জিনিস? আমাদের ট্রান্সফার ফাংশনের যে নিচের পার্টটুকু ছিল, এই নিচের পার্টের যে ইকুয়েশনটা, সেটাকে যদি হচ্ছে আমরা ইকুয়াল টু জিরো ধরি, জিরো ধরলে যে ইকুয়েশন হচ্ছে আমরা পাই, সেই ইকুয়েশনটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে? আমাদের আগের যে ম্যাথগুলো আছে, মনে করেন এটা একটা ট্রান্সফার ফাংশন, এই ট্রান্সফার ফাংশনের এই যে নিচের পার্ট আছে না, এই নিচের পার্ট ইকুয়াল টু জিরো লিখবো। লিখার পরে যে ইকুয়েশনটা দাঁড় হইলো এখন, এই ইকুয়েশনটার নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন চিনছে কি না এটা একটু শিওর হন। জি স্যার। এবার এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের এস এর যেই ভ্যালুগুলো আছে, ঠিক আছে, এস এর যেই ভ্যালুগুলো আছে সেগুলোর উপরে ডিফাইন করবে। যদি হচ্ছে আমরা এস গুলা, এস এর ভ্যালুগুলা যদি হচ্ছে রিয়েল পার্টে পাই, পজিটিভ রিয়েল পার্টে, তখন আমরা বলবো সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। যদি হচ্ছে আমরা এই এস এর ভ্যালুগুলা নেগেটিভ রিয়েল পার্টে পাই, তখন আমরা বলবো হচ্ছে সিস্টেমটা স্টেবল। নেগেটিভ রিয়েল পার্ট মানে কত? এই পাশে, বাম পাশে। এই এস এর ভ্যালুগুলা দেখেন, নিচের এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে এস এর ভ্যালু মানে কি? পোলের ভ্যালু। এস এর ভ্যালু মানে হচ্ছে পোলের ভ্যালু। তাহলে পোলের ভ্যালু যদি হচ্ছে নেগেটিভ পাশে থাকে, এই নেগেটিভ পাশে থাকলে তো সিস্টেম স্টেবল, এটা আমরা ডিরেক্টলি বলেই দিছি, একদম শুরুতে বলে দিছি, কন্ডিশন একে ছিল। যদি হচ্ছে আমাদের এরকম রিয়েল পার্টের নেগেটিভ পাশে থাকে, তখন এই সিস্টেমটা হয়ে যাবে স্টেবল সিস্টেম। আবার যদি পজিটিভ সাইডে থাকে, এই যে পজিটিভ রিয়েল এক্সিসে থাকে, তখন সেটা হয়ে যাবে আনস্টেবল সিস্টেম। সো আমরা একটা ট্রান্সফার ফাংশনের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের এস এর যেই ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো থেকেই কিন্তু আমরা ডিরেক্টলি বলতে পারবো যে এস এর ভ্যালু যদি হচ্ছে পজিটিভ হয়, তাইলে সেটা হচ্ছে আমাদের আনস্টেবল। আর এস এর ভ্যালু যদি হচ্ছে নেগেটিভ হয়, বা হচ্ছে নেগেটিভ রিয়েল পার্টে থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেবল। ঠিক আছে? স্যার আচ্ছা, সবই এস এর উপর। হ্যাঁ, সবকিছু এস এর উপরে ডিপেন্ড হয়ে গেল এখন। যদিও হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মাধ্যমে বলতেছি, কিন্তু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো মূলত এস কেই ডিফাইন করে, পোলগুলোকেই ডিফাইন করে আমাদের। মানে আমি এখন সবগুলোকে পোলের ভিতরেই নিয়ে গেলাম, যে পোলগুলো যদি হচ্ছে নেগেটিভ পাশে পাই, তার মানে আমাদের সিস্টেম স্টেবল। পোলগুলো যদি পজিটিভ পাশে পাই, তার মানে আমাদের সিস্টেম আনস্টেবল। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তো এই পোলগুলা পজিটিভ নাকি নেগেটিভ, সেটাই হচ্ছে আমাদের নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। মানে প্রয়োজনীয় কন্ডিশন এবং হচ্ছে সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত কন্ডিশন, এটাই। কিন্তু কখনো কখনো দেখা যায় আমরা নেসেসারি কন্ডিশন পাই, বাট সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে পাই না। সেটা আবার কি জিনিস? যদি কখনো আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে হচ্ছে নিচের পার্টটা এরকম ইকুয়াল টু জিরো লিখলাম, মনে করেন একটা ট্রান্সফার ফাংশনের নিচের পার্ট এতটুক ছিল, হ্যাঁ, এতটুক ইকুয়াল টু আমি জিরো লিখলাম, এটা হচ্ছে এখন আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়ে গেছে। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যতগুলো কোএফিসিয়েন্ট আছে, এই যে এস এর উপরে পাওয়ার এম, এস এর উপরে পাওয়ার এম মাইনাস ওয়ান, মনে করলেন এটা এস টু দি পাওয়ার 3 আছে, প্লাস 2 ইন্টু এস টু দি পাওয়ার 2, প্লাস 3 ইন্টু
s টু দি পাওয়ার 1 মাইনাস s টু দি পাওয়ার নট মানে হচ্ছে 1, এখানে একটা কনস্ট্যান্ট নিলাম মনে করেন 20। লেখাটা দেখা যাচ্ছে কি না? মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু একটু বুঝেন আর কি, জাস্ট হচ্ছে গ্রাজুয়ালি সে কমতেছে s এর পাওয়ারটা। হ্যাঁ, তো এটা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মধ্যে কোএফিসিয়েন্টের মান মানে হচ্ছে এই যে s এর সাথে যে কনস্ট্যান্ট, এখানে 1 আছে, 1 এখানে 2 আছে কনস্ট্যান্ট, এখানে 3 আছে কনস্ট্যান্ট, এখানেও আবার হচ্ছে 20 আছে কনস্ট্যান্ট। তো এই যে কোএফিসিয়েন্টের মানগুলা, কোএফিসিয়েন্টের মানের সবগুলা যদি হচ্ছে সেম সাইনের হয়ে থাকে, মানে সবগুলাই যদি পজিটিভ 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 হয়, এটা একটা কন্ডিশন। যদি হচ্ছে সবগুলাই পজিটিভ সাইনের হয়ে থাকে তখন তাকে হচ্ছে আমরা নেসেসারি কন্ডিশন বলবো। আবার সবগুলা টার্ম ইনক্লুডেড থাকতে হবে, কোনো একটা টার্ম মিস হওয়া যাবে না। মানে হচ্ছে এস কিউবের পরে এস স্কোয়ারটা বাদ হয়ে গেছে এরকম ট্রান্সফরমেশন যেন না হয়, বা এরকম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেন না হয়। মানে এস এর কিউবের পরে এস টু থাকবে, এস টু এর পরে এস ওয়ান থাকবে, তারপরে জিরো। মনে করলেন যে হচ্ছে এস টু দি পাওয়ার 7 থেকে স্টার্ট হয়েছে, তাইলে 6 পাবো, 5 পাবো, ঠিক আছে, 4 পাবো, 3 পাবো, 2 পাবো, 1 পাবো। মানে সবগুলাই হচ্ছে গ্রাজুয়ালি পাবো। কোনো একটা টার্ম যদি মিসিং হয়ে যায়, এরকম মনে করেন 4 এর টার্মটা মিসিং, যদি এরকম একটা টার্ম মিসিং হয়ে যায় তখন সেটাকে হচ্ছে আমরা আনস্টেবল এই সিস্টেম ডিরেক্টলি বলে ফেলতে পারবো। আর যদি হচ্ছে এই দুইটা কন্ডিশন আমাদের মিলে যায়, যে আমরা সবগুলা টার্মই পাচ্ছি 7 6 5, এবং সবগুলা টার্মের যে কোএফিসিয়েন্টের ভ্যালু সবগুলাই হচ্ছে ধরে নিলাম পজিটিভ, মানে সেম সাইন, ঠিক আছে, সেম সাইন, যদি সবগুলাই পজিটিভ হয় তাহলে এই দুইটা কন্ডিশন ফিল আপ হইলে তখন আমরা সিস্টেমটাকে ডিরেক্টলি আনস্টেবল বলতে পারবো না। কিন্তু এই দুইটা কন্ডিশনের একটা মিসিং হয়ে গেলেই হচ্ছে আমরা আনস্টেবল বলে দিতে পারবো। তো দুইটা কন্ডিশন ফিল আপ করলো, আমরা সিস্টেমকে আনস্টেবল বললাম না, কিন্তু সিস্টেমকে এখন আমি স্টেবলও বলতে পারতেছি না। তো যেহেতু সিস্টেমকে এখন ডিরেক্টলি স্টেবল বলতে পারতেছি না, এই কারণে এই দুইটা কন্ডিশনকে আমরা জাস্ট নেসেসারি কন্ডিশন বলতেছি। আর সাফিসিয়েন্ট কন্ডিশন হলো যদি হচ্ছে আমরা সিস্টেমকে স্টেবল বলতেই চাই, তাইলে আমাদেরকে এই রাউথ স্টেবিলিটি থিওরাম আমাদেরকে দেখতে হবে যে রাউথ স্টেবিলিটি থিওরাম সে ফলো করে কিনা। যদি রাউথ স্টেবিলিটি সে ফলো করে তাইলে তখন হচ্ছে আমরা স্টেবল বলতে পারবো। যদি রাউথ স্টেবিলিটি না হয় তখন যে হচ্ছে আমরা তাকে আনস্টেবল বলতে পারবো। এই জন্য এই রাউথ স্টেবিলিটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে? একটু ঝামেলা পাকায় গেছেন নাকি এখানে? স্যার কন্ডিশন দুইটা মনে রাখলেই হবে। এই কন্ডিশন দুইটা মাথায় রাখতে হবে। যদি এই কন্ডিশন দুইটা ফলো করে তাইলে আমরা সিস্টেমটাকে আনস্টেবল বলতে পারবো না, কিন্তু স্টেবলও এখন বলতে পারবো না। স্টেবল বলার জন্য আমাদেরকে আরেকটা কন্ডিশন ফলো করতে হবে, 3 নাম্বার কন্ডিশন, সেটা হচ্ছে রাউথ স্টেবিলিটি বা রাউথ হারিস ক্রাইটেরিয়ন। ঠিক আছে, 3 নাম্বার কন্ডিশন ফলো করতে হবে স্টেবিলিটি প্রমাণ করার জন্য, স্টেবল প্রমাণ করার জন্য। আর আনস্টেবল প্রমাণ করার জন্য এই দুইটার যে কোনো একটা হয়ে গেলেই হয়েছে, আমরা ডিরেক্ট আনস্টেবল বলে দিতে পারবো। ঠিক আছে? স্টেবল কাহিনী করতে হবে আবার। জি স্যার। টেবলের জন্য আলাদা আরেকটা কাহিনী রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে স্টেবলের জন্য আলাদা কাহিনী রয়ে গেছে রাউথ, এটা মোটামুটি ঝামেলার আছে। ঠিক আছে, রাউত ভাইয়ার বিষয়টা একটু ঝামেলা। এই যে এখানে রাউত ভাইয়ার ম্যাথমেটিক্স কিভাবে করা লাগে সেটা দেখাইছে। মূলত স্যার আপনাদের স্যার পরীক্ষায় রাউত স্টেবিলিটির ম্যাথই আসবে, ম্যাথ আসলে তাহলে স্যার, রাউত স্টেবিলিটির ম্যাথ আসবে। স্যার নো মোর টুডে স্যার। নো মোর টুডে, মোর হোয়েন উই মিট নাকি? জি স্যার, ঈদের পর আবার। আর চাচ্ছিলাম রাউত স্টেবিলিটি একটা একটু দেখাইতে। স্যার এটা তো দেখি স্যার, কি বলবো।
স্যার এটা শেষ করতে কতক্ষণ লাগবে স্যার? আরো 10-15 মিনিট। কি বলবো স্যার আমাদের কি স্যার রাউট স্ট্যাবিলিটি বলুন তো আজকের মতো এতটুকুই থাক। হ্যাঁ সরি স্যার থাক আজকে স্যার। বুঝিনি কি বললেন আমাদের। স্যার বলছিলাম যে স্যার রাউট স্ট্যাবিলিটি বলুন তো কি আমাদের আজকে টপিক এই চ্যাপ্টারে। হ্যাঁ এই চ্যাপ্টারের রাউট স্টেবিলিটি পর্যন্তই হচ্ছে আপনাদের টপিক ফাইনালের জন্য। কন্ট্রোলের জন্য আমাদের আজকের ক্লাসটাই মোটামুটি শেষ ধরা যাবে যদি হচ্ছে আমরা রাউট স্টেবিলিটিটা করে ফেলতে পারি। ঠিক আছে, কন্ট্রোলের জন্য যতটুকু পার্ট আপনাদের এই পর্যন্তই শেষ। পরবর্তীতে হচ্ছে আমাদের আবার হচ্ছে এই যে মেজারমেন্টের পার্ট থাকবে কিছু। স্যার আজকে মাফ করে দেন। আজকে মাফ করে দিব। স্যার? স্যার আমরা ফিজিক্যালি আচ্ছা ঠিক আছে, রাউট স্টেবিলিটি আছে আমরা একটু পরেই পড়াবো, কিন্তু শুরু করে দিলে বেটার হইতো, কারণ রাউট স্টেবিলিটির মধ্যে আবার কয়েকটা কেস আছে, স্পেশাল কেসগুলো হচ্ছে আবার আলাদা করে পড়ানো লাগে। স্যার আজকে এতগুলা একটু স্লাইড শুরু দেখি। করি, আমি সহজভাবে বুঝাচ্ছি, সহজভাবে খেয়াল করেন তাইলে। একটু সহজভাবে খেয়াল করেন, মানে নর্মাল কেস যেটা হয় নর্মাল কেসটা একটু পড়াই এখন, ঠিক আছে? স্পেশাল কেসটা হচ্ছে পরে পড়াবো না। দেখেন এখানে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেওয়া আছে। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে কি ছিল? ট্রান্সফার ফাংশনের নিচের পার্ট ইকুয়াল টু 0 ধরে, ঠিক আছে? ট্রান্সফার ফাংশনের নিচের পার্টটা ইকুয়াল টু 0 ধরে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পাওয়া গেল। এখন এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের এই যে এ নট, এ ওয়ান, এ এন এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট বা কনস্ট্যান্টের ভ্যালু, আর এস এর উপরে যে পাওয়ার আছে সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবলের উপরে পাওয়ার। এই পাওয়ারটা খেয়াল করতে হবে যে হচ্ছে আমাদের গ্রেজুয়ালি কমতেছে কিনা। মনে করেন পাওয়ার একবার হচ্ছে 7, 6, 5, 4, 3, 2, 1 এরকম, বা হচ্ছে পাওয়ার যদি হচ্ছে 3 থেকে স্টার্ট হয় বা 4 থেকে 4, 3, 2, 1 এরকম ভাবে আসবে, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে এই ইকুয়েশনটা দেখে দেখে আমাদেরকে দুইটা রো নিতে হবে। একটা হচ্ছে বেজোড় সংখ্যক কোএফিসিয়েন্ট গুলা নিয়ে একটা রো, আর একটা হচ্ছে জোড় সংখ্যক কোএফিসিয়েন্ট গুলা নিয়ে আরেকটা রো, ঠিক আছে? তো আমি যদি হচ্ছে একটা ডিরেক্ট ম্যাথে যাই, এই যে স্টেবিলিটি থিওরাম, চেক দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম হোজ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ গিভেন, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে? এই ইকুয়েশনের মধ্যে শুরু হয়েছে s টু দি পাওয়ার 4 দিয়ে, 2s টু দি পাওয়ার কিউব 6x স্কয়ার প্লাস 4s প্লাস 1 ইকুয়াল টু 0। তাইলে এখানে এই বিজোড় সংখ্যক যেই পাওয়ারের ইয়েটা আছে শুরু হচ্ছে কত? 4 থেকে না? 4 এর এখানে কনস্ট্যান্ট আছে হচ্ছে 1, তাহলে একবার আমি 1 কে নিব, একবার একটা পরবর্তীতে আইসা আবার হচ্ছে 6 কে নিব, একটা পরবর্তীতে আইসা আবার 1 কে নিব। তাইলে দেখেন এই যে 1 নিলাম, 6 নিলাম, আর হচ্ছে এই 1 নিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, ঠিক আছে? আর সেকেন্ড রুতে হবে বাকি জোড় সংখ্যক গুলা। জোড় সংখ্যক মানে হচ্ছে এই একটার পরে এই সেকেন্ডটা হচ্ছে জোড়, সেকেন্ডের জন্য এখানে 2 আছে, তারপরে একটা বাদ দিয়ে এখানে আছে হচ্ছে 4, তারপরে একটা বাদ দিয়ে আর কিছু নাই, তাইলে 2 আর হচ্ছে 4 হচ্ছে এই 2 আর হচ্ছে 4, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের সেকেন্ড রোতে বসবে। এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে, সেকেন্ড রো করার পরে আমাদেরকে থার্ড রো বানাইতে হবে। স্টেপ 2, এখানে হচ্ছে আমরা থার্ড রো বানাবো। থার্ড রো বানানোর ক্ষেত্রে আমাদের একটা রুলস ফলো করতে হবে। থার্ড রোটা বানাবো হচ্ছে মূলত আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড রো থেকে, এই ফার্স্ট রো আর হচ্ছে সেকেন্ড রো থেকে বানাবো। বানানোর সময় আমরা যেই সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে মাইনাসের 1/a, a নট a2, এটা যে হচ্ছে নির্ণায়কটা আর কি, সেই নির্ণায়কের ভ্যালুটা। এখন আমাদের এখানে সেই নির্ণায়কের ভ্যালুটা কি আসে দেখেন, এই ভ্যালুটা বানাইতে হবে আমাদেরকে। এখন এই ভ্যালুটা হচ্ছে আমাদের থার্ড রো এর প্রথম ভ্যালু। থার্ড রো এর প্রথম ভ্যালুর জন্য তার উপরের রো এর
যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 1 ডিভাইডেড বাই মাইনাস করতে হবে। মাইনাস কত আছে? এখানে 2 আছে, 1 ডিভাইডেড বাই মাইনাস। আর আমরা মডুলাসের ভিতরে যেই ভ্যালুটা নিব সেটা নিব তার উপরের ভ্যালুর, যেই ভ্যালুটা আমি এখন মেজার করব তার উপরের যেই দুইটা রো আছে সেই দুইটা রো এর প্রথম দুইটা টার্মের মডুলাস, অর্থাৎ 1624, 1624 এই দুইটার হচ্ছে নির্ণায়ক। তাহলে এখন ভ্যালুটা কত আসে? আর গুণ করে মাল্টিপ্লাই করলে 4 মাইনাস কত আসে? 6 দুগুণে 12, তাহলে 4 মাইনাস 12 ব্রেকেট থাকলো, আর এখানে থাকলো হচ্ছে 1 বাই মাইনাসের 2। এখানে যদি আরো ক্যালকুলেশন করি কত আসে? মাইনাসের 8, উপরে হচ্ছে মাইনাসের 8, নিচে হচ্ছে মাইনাসের 2, ইকুয়াল টু কত আসে? 4। এই 4 ভ্যালুটা হচ্ছে আমি এখন 3 নাম্বার রোতে প্রথম কলামে লিখলাম। বুঝে গেছে? জি স্যার। এবার 3 নাম্বার রো এর সেকেন্ড কলামটা যখন আমরা সাজাইতে যাব তখন আমাদেরকে নিতে হবে এই ফার্স্ট কলাম আর হচ্ছে থার্ড কলাম। কারণ এই 4 বানানোর জন্য কিন্তু আমরা এই কলামটা আর এই কলামটা নিয়ে নিছি, ঠিক আছে? তাইলে এখন আমি যদি এই 1 কে বানাইতে যাই, মানে হচ্ছে এই থার্ড রো এর সেকেন্ড কলামের ভ্যালুটা নিতে চাই, তখন আমাদেরকে এই কলামটা নিতে হবে আর এই কলামটা নিতে হবে। এখন এই কলামের মধ্যে দেখেন এই দুইটা নিয়ে যদি হচ্ছে মডুলাস করি, মডুলাস করলে কি আসে? 1 2 আর হচ্ছে 1 নিচে কিছু নাই, 1 নিচে কিছু নাই, এটার মডুলাস। যদি এরকম নিচে কিছু না থাকে, যদি নিচে কিছু না থাকে তাহলে উপরের যেই ভ্যালুটা দেওয়া থাকবে ওই ভ্যালুটাই ডিরেক্ট বসে যাবে এখানে। বুঝতে পারছেন? যদি এখানে কিছু একটা ভ্যালু থাকতো তাহলে আমরা মাল্টিপ্লাইড করতাম, ক্যালকুলেট করতাম, এখানে 1 ডিভাইডেড বাই কত বসাতাম? এই মাইনাস এই 2 এর জন্য -4 বসাতাম, -4 বসাতাম। কিন্তু যেহেতু এখানে কোনো ভ্যালু নাই, সো ডাইরেক্ট উপরের যেই ভ্যালুটা আছে, এই উপরের যে ভ্যালুটা আছে এই উপরের ভ্যালুটা ডিরেক্টলি এখানে বসে যাবে। ঠিক আছে? এবার আসি থার্ড কলাম, থার্ড রো যখন হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে যাবে, এবার আসবো হচ্ছে ফোর্থ রো। এই ফোর্থ রো এর প্রথম ভ্যালুটা এখন হচ্ছে ডিফাইন করতে যাব। এই প্রথম ভ্যালুটা মেজার করতে যাব। প্রথম ভ্যালু মেজার করার জন্য আমাদের লাগবে হচ্ছে প্রথম ভ্যালুর উপরের যেই দুইটা সারি আছে এই সারিটা, ঠিক আছে, আর হচ্ছে এই সারিটা। তাহলে এখানে ভ্যালু কত কত আছে? 2441, 2441 এটার মডুলাস। 1 ডিভাইডেড বাই মাইনাস করব, কাকে মাইনাস করব? দেখেন এই যার ভ্যালু নির্ণয় করবে তার জাস্ট উপরের ভ্যালুটা, তার উপরের ভ্যালুটা হচ্ছে 4, তাহলে -4। ঠিক আছে? এই ক্যালকুলেশনটা যদি আমরা আবার আড়াআড়ি করে করি, 2 একে 2 -16, 2 -16 কত হয়? মাইনাসের 14 ডিভাইডেড বাই -4, মাইনাসের 14 ডিভাইডেড বাই -4 মানে হচ্ছে প্লাসের 3.5। এই 3.5টা হচ্ছে আমি এখানে বসাইছি। ঠিক আছে? এর পরবর্তীতে যদি আমি এখানকার ভ্যালুটা বের করতে যাই তখন আমাদের আবার কি লাগবে? এই কলামটা লাগবে আর হচ্ছে এখানকার কলাম লাগবে। এখানকার তো কোনো কলামই নাই, মানে জিরো বসানো যাবে না, মানে কলাম নাই, কিছুই নাই। কিছু না থাকার কারণে এখানে কোনো কিছুই নাই, ভ্যালু নাই। আবার যখন হচ্ছে ফিফথ রোটা হচ্ছে মেজার করতে যাব, এই ভ্যালুটা বসানোর জন্য এই 4 এবং 3 এই কলামটা লাগবে, আর হচ্ছে এখানে 1 আর হচ্ছে কিছু নাই, এটা লাগবে। তাইলে 4 স্যার 3 ডিরেক্ট 1 করতে 1, পারি। এখানে কোনো কিছু তো নাই, এই জায়গাটাতে কোনো কিছু নাই, ক্রস। যেহেতু এখানে ক্রস আছে আমি এখানে আর ক্যালকুলেট করার দরকার নাই, ডিরেক্ট উপরের ভ্যালুটা, এই উপরের ভ্যালুটা ডিরেক্ট নিচে বসাই দেব। তাহলে এটা আপ টু কতক্ষণ পর্যন্ত আমি রো বানাবো? আপ টু কতক্ষণ পর্যন্ত আমি এই রোকে বানাবো? আমরা দেখবো আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মধ্যে s এর ভ্যালু সর্বশেষ কত আছে? s টু দি পাওয়ার 0। এই যে এখানে s টু দি পাওয়ার 0, এখানে s টু দি পাওয়ার 1, s টু দি পাওয়ার 2, s টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 4, সর্বশেষ 0। তার মানে হচ্ছে আমি এই 5টা পর্যন্ত এখানে নিলে s টু দি পাওয়ার 0 পর্যন্ত ক্যালকুলেট করতে পারতেছি।
বুঝা গেছে? আচ্ছা, জি স্যার, এতটুক যে রো কাজটা রো বানাইতে করলাম, হবে। এখন কাজটা করার পরে আমাদের সবগুলোর এই ফার্স্ট কলামে একটু চেক দিতে হবে। রাউথ স্টেবিলিটি প্রুফ করার জন্য আমাদেরকে এই ফার্স্ট কলামে একটু চেক দিতে হবে। চেকটা কি দিব আমরা? দেখেন, এখানে যতগুলা ভ্যালু আছে 1 2 4 3.5 1, সবগুলা ভ্যালু তাদের সাইনগুলা, হ্যাঁ, তাদের পাশে যে হচ্ছে সাইন আছে, এখানে 1 এর পাশে কি আছে, মনে মনে প্লাস আছে, 2 এর পাশে প্লাস আছে। এই সাইনগুলা কতবার চেঞ্জ করতেছে সেটা দেখব। এই ম্যাথটার জন্য আমরা দেখতেছি এই সাইনগুলা প্লাস মাইনাসের কোনো চেঞ্জ হয় নাই, সব সময় প্লাস 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 প্লাস। ঠিক আছে? যদি হচ্ছে আমাদের এই সাইনটা মানে চেঞ্জ না হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেবল সিস্টেম। বুঝতে পারছেন কিনা? আমি একটু ফ্যানটা লাগিয়ে আসতেছি, বিদ্যুৎ চলে গেছে। আমার লাস্ট কথাটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। এই এই ফার্স্ট কলামে যে নিয়মে আমি ফার্স্ট কলামটাকে এখন বের করলাম না, এই ফার্স্ট কলামের যেই সাইনগুলো আছে প্লাস 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 প্লাস, একবারও চেঞ্জ হয় নাই। ঠিক আছে? যদি এই সাইনটা চেঞ্জ না হয়, তার মানে সেটা হচ্ছে স্টেবল। আর যদি চেঞ্জ হয়, একবার যদি চেঞ্জ হয়, তাইলে হচ্ছে সেটা আনস্টেবল। স্যার শুধুই কি ফার্স্ট কলামের ক্ষেত্রে? হ্যাঁ, শুধু ফার্স্ট কলামের ক্ষেত্রে। যদি একবার চেঞ্জ পাই, আমরা মনে করলেন আমি এখানে ভ্যালুটা বের করতে 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 এই 3.5 এ এখানে এসে একটা মাইনাস পাইছি এবং পরেরটাতে মাইনাস পাইছি, চাইলে চেঞ্জ হয়েছে কয়বার বলেন তো? প্রথম দিকে এই তিনটা প্লাস ছিল, পরবর্তীতে মাইনাস হয়েছে, মানে চেঞ্জ হয়েছে, হওয়ার পরে এই চেঞ্জটাই বর্তমান রয়ে গেছে, মানে মাইনাস 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 মাইনাস। তার মানে কি চেঞ্জ হয়েছে একবার। তাইলে এই একবার চেঞ্জ হওয়ার কারণে আমরা এই সিস্টেমটাকে আনস্টেবল সিস্টেম বলবো। এখন আনস্টেবল সিস্টেমের মধ্যে এই পুল পাওয়া যাবে কয়টা বা রুট পাওয়া যাবে কয়টা? যতবার চেঞ্জ হবে ততবার রুট পাবো। আমাদের এখানে যদি হচ্ছে মাইনাস মাইনাস দুইটা নিচের দুইটা পাইতাম, তাহলে আমরা বলতাম একবার চেঞ্জ হয়েছে, তার মানে আনস্টেবল। এই আনস্টেবল সিস্টেমটার মধ্যে আমি একটা রুট পাবো, যেই রুটটা আমাদের এস প্লেনের রাইট সাইডে অবস্থান করবে। কারণ আমরা জানি কি আনস্টেবল কন্ডিশন তখনই হয় যখন হচ্ছে রাইট সাইডে রুট পাওয়া যায় বা হচ্ছে এস এর পোল পাওয়া যায়, তাই না? সো যদি হচ্ছে আমাদের একবার চেঞ্জ হয়, তাহলে আমরা বলবো একটা রুট পাবো। যদি এরকম হয় যে দুইবার চেঞ্জ বিষয়টা কেমন? মনে করলেন আমাদের এখানে প্লাস 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 আসলো, এই 3.5 এ মাইনাস হইলো, নিচেরটাতে আবার প্লাস। তার মানে কি দেখেন, প্লাস থেকে একবার মাইনাস হয়েছে, মাইনাস থেকে আবার প্লাস হয়েছে, তার মানে কি এখানে দুইবার চেঞ্জ হয়েছে। এই দুইবার চেঞ্জ হওয়ার দরুন আমরা এটাকে আনস্টেবল সিস্টেম বলবো। এবং এই আনস্টেবল সিস্টেমের মধ্যে আমরা দুইটা রুট পাবো বা দুইটা পুল পাবো, যেটা হবে আমাদের এস প্লেনের রাইট সাইডে। কারণ আনস্টেবল তখনই হয় যখনই হচ্ছে আমরা এই এস প্লেনের রাইট সাইডে পোল পাই। ঠিক আছে? বুঝতে পারছেন কি?
জি স্যার। আচ্ছা, এখানে কি আনসারটা সহ দেখা যাচ্ছে? এই যে দেখেন, এই যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন থেকে আমরা রাউট স্টেবিলিটি ক্রাইটেরিয়া ফলো করে এই ফার্স্ট কলামটা মেজার করলাম। এখন এই ফার্স্ট কলামের মধ্যে যে ভ্যালুগুলো আছে দেখেন, এই ফার্স্ট কলামের যে ভ্যালুগুলো আছে দেখেন 1 6 2.67 সবগুলোই প্লাসের। প্লাসের পরে এখানে এসে একটা মাইনাস পাইছি, মাইনাসের পরে পরেরটা আবার প্লাস পাইছি। তাহলে চেঞ্জ হয়েছে কয়বার? দুইবার। এই যে সাইন চেঞ্জ হয়েছে দুইবার। তার মানে কি আমরা পোল পাবো দুইটা। কোথায়? রাইট হাফে। এবং যেহেতু হচ্ছে চেঞ্জ হয়েছে, এটা একবার হোক বা দুইবার হোক বা তিনবার হোক বা শতবার হোক, চেঞ্জ যদি একবার বা একবারের বেশিবার হয়েই যায় তাইলেই এটা আনস্টেবল। সো এটা হচ্ছে আমাদের আনস্টেবল। ঠিক আছে? আচ্ছা, আপনারা রুলস ফলো করে এই থার্ড কলাম, ফোর্থ কলাম, ফিফথ আর হচ্ছে এই সিক্সথ কলাম, এগুলো একটু ভ্যালুগুলো দেখবেন, চেক করে মিলানো যাচ্ছে কিনা। ঠিক আছে? এই ভ্যালুগুলো যদি হচ্ছে আপনি একুরেট বের করতে না পারেন, তাহলে তো আপনি এখানে প্লাস মাইনাসের হিসাবটা একুরেট বুঝতেছেন না। তাহলে আপনার যদি হচ্ছে প্লাস মাইনাস হিসাব না বুঝেন, আপনি তো হচ্ছে তখন এটাকে স্টেবল বা আনস্টেবল সঠিকভাবে বলতে পারবেন না। এই জন্য এই ভ্যালুগুলা সঠিকভাবে বের করা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি আন্তাজি জাস্ট বসায় দেয় তাইলে কিন্তু আবার হবে না। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে স্পেশাল কেস আছে। স্পেশাল কেস হচ্ছে দেখা গেছে একটা সময় পরে জিরো পাচ্ছি, বাকি ভেরিয়েবল গুলোর জন্য কোনো ভ্যালু পাচ্ছি না, তখন আমাদেরকে কি কি কাজ করা লাগে সেগুলো হচ্ছে স্পেশাল কেসের কাজ। তো আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। এই যে এক্সাম্পল 5.1, 5 পয়েন্ট, এটা 5.1 ছিল না 4 ছিল? 4 মনে হয়। আচ্ছা, 5.5 আর হচ্ছে 5.6, এই তিনটা ম্যাথ আপনারা একটু বাসায় ভালো করে দেখবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরেও যদি প্রবলেম হয় আমরা আবার হচ্ছে ক্লাসে, যখন হচ্ছে ফিজিক্যাল ক্লাসে আসবো, ইনশাল্লাহ ফিজিক্যাল ক্লাসে হচ্ছে আবার একটু মানে রিভাইজ করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে? জি স্যার। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে হচ্ছে আপনারা ওয়েট করার জন্য, সময় দেওয়ার জন্য। আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। এই স্যার আইডি লিখতে বলছেন কি? না না না, আইডি তো লিখতে বলিনি। আইডি লিখতে বলিনি তো, আমরা এখানে ডিরেক্ট নিয়ে নিব।
ও সেকশনেরটা আগে নিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ওয়ান টু সেভেন থ্রি, 1912, Present, sir. 1932, ইয়েস স্যার। 1048, Yes, sir. 1094, প্রেজেন্ট স্যার। 1102, প্রেজেন্ট স্যার। 1125, ইয়েস স্যার। 1156, Yes, sir. 1171, Present, sir. 1213, Present, sir. 1214, ইয়েস স্যার। 1215, ইয়েস স্যার। 1260, Yes, sir. 1290, Present, sir. 1310, ইয়েস স্যার। 1330, 139295, Present, sir. 1415, Yes, sir. 1432, Yes, sir. 1502, 1514, 1516, 1528, Sir, our network সমস্যা। কার 1516, জি স্যার, নাফিজ বিন ওকে, আমির ফোন দিছিল 1528, স্যার। Yes, sir. 1530, 1514 ছিল। ওকে, 1530, 1551, 1565, ইয়েস স্যার। 1586, Yes, sir. 1587, Yes, sir. 1650, 1658, Present, sir. 1671, 1683, 1698, 1707, Yes, sir. 1722, 1707. 1724, Sir, 1707. 1707, Sir, 1707 or okay, 1707. 1724, Present, sir. 1735, 1751, Present, sir. 1787, Yes, sir. 1837, Yes, sir. 1852, প্রেজেন্ট স্যার। 1862, 1864, 1913, Present, sir. 1919, প্রেজেন্ট স্যার। 1937, Present, sir. 1938, প্রেজেন্ট স্যার। 1950, 1952, 1964, 1968, Sir, 5 2, sir. Yes, sir. 1968. স্যার 1964 আছি স্যার। আছেন, ওকে, হয়ে গেছে। স্যার গতকাল নেট ইস্যুর জন্য ক্লাসের অ্যাটেন্ডেন্স দিতে পারছিলাম না স্যার। অ্যাটেন্ডেন্স দিতে পারেননি? না স্যার, নেট ইস্যু করতেছিল। আচ্ছা, পরে কারেকশন করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। $64N 1856 Yes, sir. 1013 Yes, sir. 1041 আসসালামু আলাইকুম স্যার, এই 2 মিনিট অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি স্যার, ঠিক আছে। 1051 Yes, sir. 1129
1137, 1138, 1152, 1170, 1180, 1200, 1201, 1204, 1211, 1231, 1315, 1339, 1340, Yes. 1346, 1425, 1426, 1427, 1443, 1447, কারোই সাউন্ড পাওয়া যাচ্ছে না, ঘটনা কি? 1448, Sir, 1427. ওকে, 1448, 1464, 1492, 1495, Yes, sir. 1556, Present, sir. 1561, Sir. 1599, Yes, sir. 1608, 1611, Yes, sir. 1649, Present, sir. 1694, 1704, Present, sir. 1717, Yes, sir. 1721, Yes, sir. 1739, Present, sir. 1748, Yes, sir. 1758, Present, sir. 1790, Yes, sir. 1850, Present, sir. 1851, 1853, Yes, sir. 1858, 1890, 1894, Yes, sir. 1951, 9004, Yes, sir. Sir, স্যার উপরে কয়েকটা মিস হয়েছে স্যার, এগুলো একটু আচ্ছা দিয়ে দেন। একজন একজন বলেন তাইলেই হবে। আমি আমি আবার কল করব নাকি একজন একজন বলবেন? স্যার একজন একজন বলতে বেটার। হ্যাঁ বলেন। Sir, 1152. 1152, স্যার 1138 1138, 1041. 10, Sir, 121. 1231. 1231, Sir, 1204. 1204, 199. 1201, sir. 1201, 1339. 1339, ঠিক আছে, বাকিদের সবার দেওয়া হয়েছে না? অলমোস্ট ডান। ওকে, ধৈর্য ধরে প্রেজেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। জি স্যার, আপনাকেও ঈদ মোবারক। হ্যাঁ Eid অবশ্যই। Mubarak, sir. ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো করে ঈদ করেন, ঈদ কাটান, সুস্থভাবে আবার ড্যাফোডিলে ফিরে আসেন। দোয়া রইলো, দোয়া চাই, দোয়া করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।